20 বছর পর গ্রামে এসে সবচেয়ে অবাক হয়েছি গ্রামের লাগোয়া ওই স্টেশনটা দেখে। পরিবর্তনই জগতের নিয়ম। কিন্তু এটা কি? রবি ঠাকুরের একটা লাইন পড়েছিলাম ছোটবেলায়, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। এও যেন অনেকটা তাই। গোটা স্টেশনটাই পিছু হটে চলে গিয়েছে প্রায় আধ কিলোমিটারের মতো। আগের প্ল্যাটফর্মটা সেরকমই আছে, কেবল সেখানে এখন আর ট্রেন দাঁড়ায় না। ট্রেনটা দাঁড়ায় আধ কিলোমিটার পেছনের ওই স্টেশনটায়। নতুন স্টেশনটাতে বসার অনেকগুলো জায়গা তৈরি করা হয়েছে, তার মধ্যে বেশ কয়েকটা রয়েছে গাছ ঘিরে। আমি বসে আছি সেরকমই একটি জায়গাতে। হঠাৎ গাছটার দিকে তাকিয়ে বুকটা আমার ছ্যাঁত করে উঠল। আরে, এ তো সেই বেলগাছ, যে বেলগাছকে ঘিরে ছোটবেলায় আমাদের মধ্যে ঘুরত কত ভয়ের কাহিনী। আজও দাঁড়িয়ে আছে সে। উত্তরপাড়ায় পুজো দেখতে যাওয়ার তখন দুটো রাস্তা, একটা ছিল এই রেললাইন বরাবর, আর একটা গ্রামের ভেতর দিয়ে। গ্রামের ভেতর দিয়ে গেলে অনেকটা বেশি সময় লাগে, তাই সবাই এই রেল লাইনের ধার ধরেই যাতায়াত করত। কিন্তু এই পথে একা যাবার সাহস কারো ছিল না। কারণ কি জানো? কারণ ছিল এই বেলগাছ। আসলে রেলে কাটা পড়ার যে কয়েকটা ঘটনা আমাদের গ্রামে ঘটেছিল, সবগুলোরই অকুস্থল ছিল এই বেলগাছের কাছাকাছি কোনো একটা স্থান। এই জন্য এই বেলগাছটাকে অনেকেই আবার ওই রেলে কাটা বেলগাছ বলতো। অন্ধকার রাত্রিতে একা গেলে সেই রেলে কাটা মানুষদের মধ্যে কেউ না কেউ দেখা দিত এই বেলগাছের ওপরে নয়তো তলায়। অনেক খারাপ ঘটনাও ঘটে যেত মাঝে সাঝে। বাসুদার ঘটনা তো খুব শোরগোল ফেলে দিয়েছিল গ্রামে। পাড়ায় ডাকাবুকো বলে ভীষণ খ্যাতি ছিল বাসুদার। সেই বাসুদা একদিন বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ নিল। সামনেই কালী পুজো। ওই দিন অমাবস্যার অন্ধকারে ও একা একা ওই বেলগাছের তলায় যাবে। মিনিট 15 কাটিয়েও আসবে সেখানে। বন্ধুরা সবাই উত্তেজিত। আমরা ছোটরাও কি হবে এটা ভেবে একেবারে উৎসুক হয়ে মুখিয়ে আছি। আমাদের তো তখন রাত্রে বেরোনোর অনুমতি ছিল না, তবু সেদিন কালী পুজো বলে কথা, বাইরে বেরোনোর জন্য আমাদেরকে আটকানোর কেউ নেই। বড়দের সঙ্গে আমরাও জড়ো হলাম স্টেশনে। রাত্রি 9টার কাছাকাছি। শুনশান হয়ে এসেছে চারিদিক। স্টেশনে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসুদা বীর দর্পে এগিয়ে গেল সেই বেলগাছের উদ্দেশ্যে। বাসুদার বন্ধু সাত্তকীদা ঘড়িতে সময় দেখল, বলল 9:06 হয়েছে। ওই রাস্তা ধরে বেলগাছ অবধি যাওয়া আসা আর 15 মিনিট কাটিয়ে আসায় আধ ঘন্টা লাগার কথা। চারিদিক একেবারে ঘুটঘুটে অন্ধকারে পরিপূর্ণ। স্টেশনের ঘরে শুধু টিমটিমে আলো জ্বলছে। গ্রামের দিকে কালী পুজো তখন আড়ম্বরহীন, তাই বাজি বারুদ পোড়ানোর ব্যাপারটাও তেমন একটা নেই। তাই একেবারে নিস্তব্ধ চরাচর। আমরা অপেক্ষা করছি কখন আধ ঘন্টা কাটে তার জন্য। 30 মিনিট পার হতেই সবাই চঞ্চল হয়ে উঠল। বলাইদা বলল, বাসুটা মনে হয় ভূতেদের সঙ্গে জমিয়ে গল্প শুরু করেছে। একটা অজানা আশঙ্কায় টান টান হয়ে সাত্তকীদা বলল, এই বাসু না ফিরলে সবাই দৌড়ে যাব, বুঝলি সবাই। 5 মিনিট পরেও কিন্তু বাসুদার ফেরার নাম নেই। এই দেখ, আর দেরি নয়, চল 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 সবাই। বড়রা ছুটতে লাগলো, পিছন পিছন আমরাও। বেলগাছের তলায় গিয়ে বাসুদাকে কিন্তু খুঁজে পাওয়া গেল না। সবাই ছোটাছুটি শুরু করলো। হঠাৎ একজন বেশ কিছুটা দূর থেকে চেঁচিয়ে উঠল,
এই তোরা আয় শিগগির। বড়রা সবাই দৌড়ে গেল সেদিকে, পেছন পেছন আমরাও। গিয়ে টর্চের আলোয় যা দেখা গেল তাতে ভয়ে আমাদের বুক কাঁপতে লাগলো। বাসুদা টান টান হয়ে শুয়ে আছে রেল লাইনে মাথা দিয়ে, মুখ দিয়ে ফেনার মতো কি একটা বেরোচ্ছে। বড়রা তাড়াতাড়ি বাসুদাকে লাইন থেকে উঠিয়ে বাইরে নিয়ে এলো। ট্রেনটাও সেই মুহূর্তেই এসে পড়েছে। সবাই এসে বাসুদাকে লাইন থেকে না তুললে কি সাংঘাতিক ঘটনাটা যে ঘটে যেতে পারত সেটা ভেবে সবাই আতঙ্কিত। স্টেশনে নিয়ে এসে চোখে মুখে জল দেওয়া হলো তার। চোখ মেলে তাকালো বাসুদা, চোখে মুখে ভয়ের চিহ্ন। বাসুদার সঙ্গে কি হয়েছিল সেটা জানতে সবাই ভীষণ উদ্গ্রীব। বাসুদা কিছু বলতে গিয়েও বলতে পারল না। কি হলো? বাসুদার কথা বের হচ্ছে না কেন? দেখা গেল বাসুদা বাক শক্তি হারিয়েছে। অনেকদিন পর বাসুদার কথা ফিরল, কিন্তু সেভাবে নয়। তাছাড়া কেমন একটা হয়ে গেছে এখন। সব সময় কেমন অন্যমনস্ক কি যেন ভাবতে থাকে, আর হঠাৎ হঠাৎ আতঙ্কিত হয়ে চোখ বড় বড় করে। তার এই অবস্থার কারণে সেদিন রাত্রে তার সঙ্গে ঠিক কি ঘটেছিল সেটা সম্বন্ধে কেউ আর জানতে পারল না। এই অবস্থায় তাকে কি আর এই সমস্ত কথা জিজ্ঞাসা করা সাজে? এই বেলগাছের কাছাকাছি আর একটা আতঙ্কের ঘটনাও অনেকদিন পর্যন্ত লোকের মুখে মুখে ফিরছিল। সেটা ঘটেছিল শীতকালে। আমি তখন অনেকটাই বড়, ক্লাস 11 কি 12-এ পড়ি। খেজুর গাছ তখন গ্রামগঞ্জে প্রচুর। আমাদের গ্রামেও দুপা যেতে না যেতেই ছিল খেজুর গাছ। এই খেজুর গাছ কাঠুরেদের বলা হতো শিউলি। শিউলিরা তখন দুর্গাপুজোর আগেই খেজুর গাছের বায়না দিয়ে যেত। সেবার গ্রামের এক শিউলি অধীর কর্মকার, তার অধীনেই কয়েকটা খেজুর গাছ ছিল ওই বেলগাছের কাছাকাছি। আসলে গাছগুলো ছিল আইনাল শেখের। খেজুর গাছ থেকে রস খোলার জন্য শিউলিদের রাত থাকতে উঠে যেতে হতো রসের হাঁড়ি খুলতে। শীতকালের ভোরে সেদিন অধীর কর্মকার রোজকার মতোই গিয়েছিল, কিন্তু কি সাংঘাতিক, অধীর সেদিন সময় মতোই পৌঁছেছিল। গাছের তলায় পৌঁছানোর পরই তার প্রকৃতির ডাক চলে আসে। অধীর রসের ঠিলি নামিয়ে কাছাকাছি বসে গিয়েছিল প্রাকৃতিক কাজ সারতে। আর তা সারতে গিয়েই সকালে মাঠে কাজ করতে আসা কয়েকজন যখন উদ্ধার করলো অধীর শিউলিকে, তখন সে অজ্ঞান পড়েছিল রেল লাইনের ঠিক পাশটায়। ওর রসের ঠিলি সব ভেঙে চৌচির হয়ে ছড়িয়ে পড়ে রয়েছে চারিদিকে। অধীরের মুখ দিয়ে বের হচ্ছিল কেমন একটা গোঙানির আওয়াজ। গায়ের পোশাক আশাক কিছুই নেই, আর সারা গায়ে যেন খেজুরের ডাল দিয়ে মেরে রক্তাক্ত করে দিয়েছে তার। অধীর কর্মকার ভালো হয়ে উঠল, কিন্তু ছেড়ে দিল শিউলির কাজ। সে রাতে কি হয়েছিল কিছু কিছু কথা বলেছিল অধীর বেশ কিছু জনকে। সে যখন প্রকৃতির ডাকে ওই রাস্তা থেকে কিছুটা নিচের দিকে নেমে যায়, তখন বিশাল শক্তিধর কে একজন নাকি তার ওপর ঝাঁপিয়ে পড়েছিল। ওকে নাকি তারপর ভীষণ মারধর করার পরেও ছাড়ছিল না, টেনে নিয়ে যেতে চাইছিল রেল লাইনের ওপরে। কিন্তু সেই সময় একটা শেয়াল কোত্থেকে এসে জোর হুক্কা হওয়া আওয়াজ তোলে, তাতেই কিছুটা থমকে যায়। ওই সময় রাতের আপ ট্রেনটার আসার শব্দ শুনতে পায়। ভাগ্যিস শেয়ালটা ওরকমভাবে ডেকে উঠেছিল, না হলে হয়তো অধীর এতক্ষণে ট্রেনের তলায়।
তারপর থেকেই আমরা দেখছি অধীর কর্মকারকে শেয়ালের পুজো দিতে। এইসব ঘটনা মনে করে প্রথমটা একটু মুচকি মুচকি হাসিও পেল। পরে বেলগাছটার দিকে ভালোভাবে তাকিয়ে আজ আর কিন্তু ভয়ের কিচ্ছু খুঁজে পেলাম না। যদিও সময়টা রাত এবং স্টেশনটিও জনমানবহীন, বেলগাছটার কাছাকাছি রয়েছি আমি একাই। বেলগাছটার জন্য আমার ওর পুরনো মহিমার কথা ভেবে বরং একটু খারাপই লাগছে। তার ওপর এটা শেষ ট্রেন কলকাতার দিকে যাবার। 11:10 এই ট্রেনে কে আর এখান থেকে যাবে? বাড়ি লাগোয়া একটা জমির ব্যাপারে আজই এসেছিলাম। কাজ মিটতে খুব একটা সময় লাগেনি। তারপর বাড়ির তালা চাবি খুলে লোক দিয়ে ঘরদোর একটু ঝাড়পোছ করে গ্রামে একটু ঘুরেছি। দুপুরে খেয়েছি প্রতিবেশী সদানন্দ কাকার বাড়িতে। ওরা বলেছিল রাত্রিটা ওদের ওখানে একটুখানি থেকে যেতে। সে থাকলে তো আমি আমার বাড়িতেই থাকতে পারতাম, কিন্তু থাকার কি উপায় আছে? পুজো আর অল্প কয়েকদিন পরই। আমাদের আবাসনে এবারে জমকালো পুজো। যদিও আমি এবারের সেক্রেটারি নই, তবু মেম্বার হিসেবে বেশ কিছু দায় দায়িত্ব তো রয়েছে নাকি। আর তাছাড়া যে কারণটা এক সময়ে গ্রাম থেকে আমাকে শহরে নিয়ে এসেছে সেটা তো আজও সত্যি। এখানে চিকিৎসা ব্যবস্থা এখনো সেই মানধাতা আমলের। হাসপাতাল একটা আছে বটে, কিন্তু তার অবস্থা আজও সমান খারাপ। যদিও জানি জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে, কিন্তু তা বলে যেভাবে এই অনুন্নত চিকিৎসা ব্যবস্থার শিকার হয়েছিল আমার বাবা, বেঘরে প্রাণটা দিয়েছেন তিনি, তা আমি নিজের ক্ষেত্রে হতে দিতে রাজি নই। তখন আমি কলকাতা পুলিশ মেসে থাকি। 7-10 দিন পর পরই বাড়ি ফিরি। কলকাতায় পাকাপাকি থাকবো এমন চিন্তা সে সময় আমার স্বপ্নেও আসেনি। এই সময়ই আমার বাবার সঙ্গে ঘটনাটা ঘটে যায়। সেদিন বাড়িতে পিঠে পুলি হয়েছিল, আমিও বাড়িতেই ছিলাম। পিঠে পুলি হলে তাতে খাওয়ার লাগাম কি কারো থাকে? তবে বাবা ওই বয়সে বোধহয় একটু বেশিই খেয়ে ফেলেছিলেন। মাঝরাত্রিরে বাবার শুরু হলো বমি, পায়খানা আর পেট ব্যথা। ওষুধ যা ছিল তা দিয়ে কাজ হচ্ছে না দেখে নিয়ে গেলাম গ্রামের হাসপাতালে, কিন্তু সেখানে ডাক্তার কই। স্যালাইনের বোতল সেও শেষ। লবণ চিনি মিশিয়ে স্যালাইন তৈরি করে বাড়িতেই রাখা হয়েছিল, কিন্তু খাওয়ার অবস্থা বাবার ছিল না। এই অবস্থায় জেলা হাসপাতালে যে নিয়ে যাব তারও উপায় নেই। হাসপাতালের একমাত্র অ্যাম্বুলেন্সটা বিকল হয়ে পড়ে আছে প্রায় মাসখানেক হলো। আশেপাশে এদিক সেদিক কারো গাড়ি আছে বা ছিল বলে আমার জানা নেই। এই অবস্থায় আর কি হবে? যা হবার তাই হলো। পরদিন সকাল 10টা নাগাদ পিতৃহীন হলাম আমি। এরপর কোনো রকমে বাবার শ্রাদ্ধ শান্তি সেরে মাকে নিয়ে পাড়ি দিলাম কলকাতায়। প্রথমে ভাড়া বাড়ি, তারপর 2 কামরার ফ্ল্যাট। পরে পরিবার বড় হলো, জায়গা ছোট হলো, অসুবিধা হতে লাগলো। তবুও গ্রামে ফেরার কথা ভাবিনি। বাড়ি জমির বন্দোবস্ত করতে প্রথম দিকে মাঝে মধ্যেই আমাকে আসতে হতো, কিন্তু তাও এবেলা এসে ওবেলা যাওয়া। এই গ্রামটাতে তারপর থেকে রাত কখনো কাটায়নি। চাকরিতেও আরও জড়িয়ে পড়ায় পরবর্তীতে গ্রামে আসাটা প্রায় একরকম বন্ধই হয়ে গেল। প্রতিবেশী সদানন্দ কাকা আর তার ছেলেরা বেশ ভালো। ওরাই আগলে রেখেছে আমার বাড়ি, জমি, সব কিছুই। সমস্যা হলে ফোনে ফোনেই কাজ সারা হয়ে যায়। একে তো জন্মভূমি, তার উপর গ্রামটাকে ভালোবাসতাম খুব। কিন্তু বাবার মৃত্যুতে সব আবেগ তছনছ হয়ে গেল। আর এখানে রাত কাটানোটা আমার কাছে ওই চিকিৎসার অব্যবস্থার কারণে আজও আতঙ্কের। রাত্রিটা রেলগাড়িতে আমি কাটাতেই রাজি, কিন্তু এখানে নয়। ভীতিটা একেবারে মনের গভীরে ঢুকে বসে আছে। হতে পারে এটাও একটা অসুখ।
কিন্তু এই অসুখ দূর করবার কথা আমার একবারও মনে হয়নি। এত বছর পরে এসেও ব্যবস্থাটা তাই রয়ে গেছে একই রকম। বেলগাছটাকে ঘিরে পরিষ্কার সিমেন্টের স্ল্যাবটার ওপর পা তুলে বসেছিলাম আরাম করে। একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আজ কিন্তু পুরো অন্ধকার রাত্রি নয়, আকাশে ফালি চাঁদ দেখা দিয়েছে। চারিদিকে একটা হালকা বেলে জ্যোৎস্না। ইলেকট্রিক আলোর ব্যবস্থা স্টেশনে রয়েছে, কিন্তু ছোট স্টেশন, তাই সেটা সারা প্ল্যাটফর্ম জুড়ে তো নয়। আবার যেখানে রয়েছে সেখানে বেশিরভাগ জায়গাটিতেই টিউবলাইটটা জ্বলছে না। ফলে মনেই হচ্ছিল না যে সেই ছেলেবেলা থেকে বেশ কয়েকটা দশক পেরিয়ে গিয়েছি। বরং স্টেশনটা এই শুনশান রাত্রিটায় ঠান্ডা হাওয়া, মৃদু জ্যোৎস্না আর বেলগাছটা নিয়ে একটা পুরনো আমেজে ভরিয়ে রেখেছিল আমাকে। আমার বারবার মনে পড়ে যাচ্ছিল এই বেলগাছকে কেন্দ্র করে নানান পুরনো কথা। এই বয়সে এসে অলৌকিক ব্যাপারে আর বিশ্বাস করতে ইচ্ছে করে না, তাই মনে হচ্ছিল সেদিনের সব গল্পই গালগপ্প। তবুও ভেবে আশ্চর্য লাগছিল যে বেলগাছের তলা ছিল এক সময়ের বিভীষিকা, সেই বেলগাছের তলায় আজ আমি কেমন একা বসে রয়েছি। আচ্ছা, সিগন্যাল কি হলো ট্রেনের? দেখার জন্য উঠে গিয়ে হেসে ফেললাম আপন মনে, কারণ এই স্টেশনে এখনো সিগন্যাল সিস্টেমটা চালু হয়নি। হঠাৎ গায়ে কি একটা যেন পড়লো। জামাটা ঝেড়ে আবার বসলাম। ভেবেছিলাম পোকা, কিন্তু তাকিয়ে দেখি হোমা, এটা তো একটা কাঠি। হাতে তুলে মোবাইলের আলোটা জ্বেলে মনে হলো, আরে এটা একটা ছোট্ট ডাল। কিন্তু আশ্চর্য, ডালটা শুকনো নয়, কাঁচা। বেলগাছের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম ওখানে পাখিটা কি আছে কিনা। তবে অন্ধকারে পাখি ঠাওর করা অসম্ভব। মনে হলো তার দরকারও নেই, কারণ পাখি ছাড়া এত ছোট ডাল কে আর বা ভাঙবে। খানিকক্ষণ নিশ্চুপে বসে রইলাম। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম গাড়ি আসতে এখনো প্রায় মিনিট 30 বাকি, যদি লেট না হয়। সিগন্যাল থাকলেও এখন সিগন্যাল হওয়ার কথাও ছিল না। এখানে কোন কম্পার্টমেন্ট পড়বে কে জানে। ট্রেনের ঘোষণা হলে না হয় এগিয়ে গিয়ে যে লোকটা আলো আর পতাকা নিয়ে আসবে তার কাছ থেকে জেনে নেব আমার কম্পার্টমেন্টটা কোথায় পড়বে। এসব ভাবনার মাঝখানে আবার গায়ে একটা কাঁচা ডাল। এবার এটা একটু বড়। পাখিটা তো মহাশয়তান, একেবারে আমার মাথার ওপরে বসেই ডালগুলো ভেঙে ভেঙে ফেলছে গায়ে। বসার জায়গা থেকে উঠে হাততালি দিলাম। হেই হুশ হুশ। মুখে হুসহুস আওয়াজ করলাম উপরের দিকে চেয়ে। কোনো কিছুই ওড়ার কিন্তু আভাস নেই সেখান থেকে, বরং বেশ কয়েকটা বড় ডাল হাত ছুঁয়ে নিচে পড়ল। এবারে বুকটা সত্যি সত্যিই কেঁপে উঠল। কয়েকদিন আগেও পুলিশের এসআই ছিলাম, শরীর তাই যথেষ্ট ফিট। ভয় পেলেও মন থেকে ভয় তাড়িয়ে দিতে সময় লাগে না। গা ঝাড়া দিয়ে দাঁড়িয়ে আবার ওপরের দিকে চাইলাম। পাখি নয়, বোঝা যাচ্ছে। হনুমান টনুমানও নয় নিশ্চয়ই, কারণ হনুমান হলে এক জায়গায় বেশিক্ষণ বসার ওরা পাত্র নয়। এতখানি সময়ের মধ্যে গাছে 2-1 নিশ্চিত চলাচল করত আর আওয়াজ পেতাম। তাহলে কি অন্য কেউ আবার বদমাইশি করছে না তো? এই কে ওখানে? গাছের দিকে চেয়ে একটু জোরেই গলা খুলি। কে ওখানে? হ্যাঁ, কোনো সাড়া নেই। মিনিট 2 পর ক্ষীণ কিন্তু পরিষ্কার একটা গলা।
টের পেলাম পা কাঁপছে। কিন্তু এ কিভাবে সম্ভব? অর্থাৎ আমার ডাকনাম ধরে ডাকা হচ্ছে। গলাটা যে হরেনের তা নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু হরেন কিভাবে? ব্রজেন মাস্টারের ছেলে হরেন একসময় আমার সহপাঠী ছিল। তেমন বন্ধুত্ব ছিল না, কিন্তু এক ক্লাসে পড়তাম, একসঙ্গে ফুটবল খেলতাম, এই যা। তবে ওর গলা আমার বিলক্ষণ মনে আছে। স্কুল ছেড়ে যখন আমি কলেজে ভর্তি হলাম, হরেন তখন পড়া ছেড়ে টিউশন করতে শুরু করেছে। সেই সময়ে অঘটনটা ঘটে। এই বেলগাছের কাছেই রাতের ট্রেনে কাটা পড়ে হরেন। কেউ কেউ এটাকে আত্মহত্যা বললেও বেশিরভাগ জনই এর পেছনে ওই বেলগাছের কাছে আগে কাটা পড়াদের ভূমিকার কথাই বলেছিল। এদিকে আমার অবস্থা শোচনীয়। উপরের দিকে তাকাবার আর সাহস নেই। আবার এই জায়গা থেকে তাড়াতাড়ি সরে যে যাব, এমন শক্তিও নেই। কে যেন পা দুটোকে আটকে রেখেছে। শুধু আমি এই কথাটা বলার পর কিন্তু আর ডাল পড়ছে না, আর কোনো আওয়াজও নেই। চারিদিকটা যেন থমকে গেছে। এখন কেবল কানে আসছে ট্রেনের মৃদু আওয়াজ। এ সময় হঠাৎ রেল লাইনের দিকে তাকিয়ে দেখি কি একজন দাঁড়িয়ে আছে রেল লাইনের ওপর। বেশ অন্ধকার ওখানে, তবু মনে হয় দাঁড়িয়ে থাকা মনুষ্য মূর্তিটি যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে। এই হাতছানির এমনই টান যে যন্ত্রচালিতের মতো আমি এগোতে শুরু করেছি। তারপর প্ল্যাটফর্ম থেকে রেল লাইনে নেমে একেবারে কাছাকাছি চলে এসেছি ছায়ামূর্তিটার। কিন্তু অদ্ভুত, কাছে আসতেই ওটা ভ্যানিশ। শুধু চারপাশে ঘুরছে একটাই কথা, সেই আগের স্বরে, লাইনে গলাটা দিয়ে আমি শুয়ে যাই চুপটি করে। ঝমঝম শব্দ করে এগিয়ে আসছে ট্রেন। আমি আমার মধ্যে কতটুকু আছি তা জানি না, তবে টের পাচ্ছি ট্রেনের দ্রুত গতিতে এগিয়ে আসা। এদিকে আমিও তৈরি, কোনো ভয় নেই, বরং বেশ একটা আনন্দের ভাব আছে মনে। একেবারে শিয়রে চলে এসেছে ট্রেনটা। আমার মধ্যে বিপুল উল্লাস। কেন কে জানি, আমি আর আমার নিয়ন্ত্রণে নেই। একটা চরম কিছুর প্রতীক্ষায় পড়ে রয়েছি আমি। কিন্তু ট্রেনটা আসতেই কি, পা দুটো ধরে জোরে এক টান, লাইন থেকে পড়লাম একেবারে বাইরে। এরপর আমার আর কিছু মনে নেই। পরে শুনেছি ট্রেন চলে যেতে রেলের কর্মীটি আমাকে ওভাবে পড়ে থাকতে দেখে স্টেশন মাস্টারকে ডেকে আনে। তারপর দুজনে ধরাধরি করে নিয়ে আসে স্টেশনের ঘরে। ওখানে সদানন্দ কাকাদের পরিচিত আমাকে একজন চিনত। সেই ওদের বাড়িতে খবর পাঠায়। ওরা লোকজন নিয়ে এসে আমাকে নিয়ে যায়। আপাতত কলকাতা ফেরার পরিকল্পনা ত্যাগ করেছি। আবাসনের পুজো যতই জমকালো হোক, ভাবছি এবারের পুজোটা গ্রামেই দেখব। কলকাতায় সবাইকে ফোন করে জানিয়ে দিলাম আমি। আবাসনে অনেক লোক, পুজোয় আমার অভাব ঠিক ওরা পূরণ করে নেবে। তবে বাড়ির লোক একটু অবাক হয়েছিল আমার কথা শুনে। ওদের বাড়ি জমি এসব নিয়ে এটা সেটা সমস্যার কথা বলে ম্যানেজ করেছি। বেলগাছটা তার মহিমা এক চুলও যে হারায়নি সেটা বেশ বুঝেছি। কিন্তু এ কথা কেউ বিশ্বাস করবে কি? কাজেই নিজের মধ্যেই থাক ব্যাপারটা। আর আমি তো নিশ্চিন্ত, কত বছর পরে আমি আবার আমার জন্মভূমিকে মুক্ত মন নিয়ে দেখছি।
কি যে ভালো লাগছে না। বেলগাছ বা বিনা চিকিৎসা কোনোটাই আমাকে আর ভাবাচ্ছে না। আমি বুঝে গেছি এখানে আমার বেঘরে মারা যাওয়ার ভয় একেবারে অর্থহীন। কারণ হরেনকে আমি দেখতে না পেলেও আমাকে পা ধরে টান দেবার মুহূর্তে ট্রেনের ছুটে আসার আলোয় আমি যে দেখে ফেলেছি আমার রক্ষাকর্তাকে। 20 বছরের বেশি হবে তিনি চলে গিয়েছেন, কিন্তু এখনো ছেলের বিপদে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। এখানে আমার সঙ্গে আমার এমন রক্ষাকর্তা থাকতে বেঘরে মারা যাওয়ার ভয় আর আমাকে করতে হবে না।